the loss take place of evaporation, stop migration moisture from interior concrete of surface. Certain measures are adopted, which is called curing of concrete. এখানে যাই আমরা shortly বলি, why should concrete be cured? The essential component material of concrete, coarse aggregate, fine aggregate, cements, water and mixer. এটা দিয়ে আমরা essential এ যাচ্ছি। তারপর হচ্ছে আপনার আবার মিক্স করতেছি, আমরা হাইড্রেশন প্রসেসে যাচ্ছি। আর এটার সাথে আমি একটু বলি, নট অনলি কনস্ট্রাকশনের বিল্ডিং এ, এটা কিন্তু রোডে হচ্ছে কিন্তু বাইরে দেশে। মজার বিষয় হচ্ছে কি, আমি কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর সাথে আমি একটা মিটিং করছিলাম। উনি এই বিষয়টা জানতেছে যে আমার থেকে, আমাকে ইনভাইটেশন দিয়েছে, এই বিষয়টা আমার একটু জানা দরকার। প্রধান প্রকৌশলী উনি অবশ্যই এখন ট্রান্সফার হয়ে গেছে, বর্তমান তিনি আরেকজন। করোনা চলাকালীন সময় বাংলাদেশে যে রোড পেভমেন্টগুলো ঢালাই হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে, যেটা রিজিড পেভমেন্ট যে ঢালাইগুলো হচ্ছে, এখানে কিন্তু শিডিউলে লেখা আছে 7 দিন পর্যন্ত কিউরিং করবে। কিন্তু কোনো একটা রোড ঢালাইতে আজ পর্যন্ত কিউরিং করছে এটা কোনো প্রমাণ নেই। কারণটা হচ্ছে আজকে রাত্রে ঢালাই হচ্ছে, পরের দিন সকাল থেকে লোকজন হাঁটাচলা করতেছে, কিউরিং করার সুযোগ করে। আর এত পানি নাই যে কারো বাড়ির থেকে ধার নিয়ে রোডে পানি জমাট বন্ধ রাখে। নিয়ম তো হচ্ছে 7 দিন পানি দেওয়া। এখন এখানে যে কংক্রিটটা হচ্ছে, এই কংক্রিট কিন্তু 6 মাস পর, 1 বছর পর ধুলাবালি উঠে যাচ্ছে, কংক্রিটের আস্তে আস্তে গর্ত হয়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি চলতেছে, এটা আবার টেন্ডার হচ্ছে। এটা কিন্তু দেশের ক্ষতি। এই পানিটা কিন্তু ইচ্ছা থাকলেও যারা ঠিকাদার কাজ পায় তারা কিন্তু পানি দিয়ে কাজটা করতে পারে। বাইরের দেশে হচ্ছে কি, আজকে ঢালাই দিচ্ছে, রাত্রে বিশেষ করে তো রাত্রে ঢালা হয়, এগুলো রাত্রে ঢালাই হয়, সকালবেলা এটা শুকানোর আগে জাস্ট আমি হাঁটতে পারতেছি কংক্রিটের উপর, তখন জাস্ট কিউরিং স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে দিলে আপনি হাঁটাচলা করেন, যাওয়া আসা করেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা নিজেই কিউর হয়ে যাচ্ছে। আপনার কংক্রিট 4,500 PSI বলেন, 5,000 বলেন, যেটা আমরা দিচ্ছি সেটাই আপনি পাচ্ছি। সো এটাও বাংলাদেশের রোডসে ব্যবহার করার একটা উপযোগী, যেখানে রিজিড পেভমেন্ট ঢালাই হচ্ছে। সিটি কর্পোরেশন অলরেডি এটা নিয়ে তাদের শিডিউলে নেক্সট ঢুকানোর স্পেশালি এটা তারা চিন্তা করতেছে, তারা আলোচনা করতেছে, এবং এটা বলতে কয়েকদিন পর। এখানে কয়েকটা ট্রিটমেন্ট আছে, যেমন একটা এক্সাম্পল বলি, মিরপুরে যে কালশি ব্রিজ হচ্ছে, আর্মিরা যেটা করতেছে, এখানে কিন্তু একটা কিউরিং কম্পাউন্ড ইউজ করতেছে তারা, পানি দিয়ে কিউরিং হচ্ছে না। কিউরিং কম্পাউন্ড কয়েক টাইপের আছে, একটা হলো ওয়াক্স বেস, আরেকটা হচ্ছে হোয়াইট পিগমেন্ট, আরেকটা হচ্ছে কি কালারলেস ভার্সন, মানে একটা কালার ছাড়া হবে কিউরিং কম্পাউন্ড। অনেক এটা দুটার সুবিধা আছে, কালারের সুবিধা আছে, কালারলেস ছাড়াও আরেকটা সুবিধা আছে। কালশিতে যে ব্রিজটা হচ্ছে মিরপুরের, এখানে কিন্তু তারা কালারলেস কিউরিং কম্পাউন্ডটা ইউজ করতেছে, কারণ এই ব্রিজের যে কাস্টিং হচ্ছে সেখানে জয়েন্টের মধ্যে তারা ওই একটা ছেলের সম্পর্কে দাঁড়িয়ে পানি দেওয়া, এবং পানি দিতে গেলে নিয়মটা হচ্ছে 4 বার পানি দেওয়া, সে একবার দিয়ে বলে যে আমি দিয়ে দিচ্ছি। এটা তো চুরি করতেছে অনেক জায়গায়, বিশেষ করে বিল্ডিংও তাই হচ্ছে। আপনার বিল্ডিং এর ছেলেরা একটা দায়িত্ব, যে লেম্যান থাকে যে পানি দিয়ে কিউরিং করে, সে বেশি মিশা কথা বলে, আমি দিচ্ছি চাই, কিন্তু আসলে তার সাথে অরিজিনাল যদি 4 বার যদি না দেওয়া হয় তাহলে তো হচ্ছে না। এখানেও কিন্তু একটা চালাকি থাকে। সুতরাং এই কিউরিং কম্পাউন্ড গুলো এটা দিলে আপনি এনশিওর যে আপনার রেজাল্ট ভালো আসতেছে, আপনি যেটা কংক্রিট চাচ্ছেন সেটাই হচ্ছে। সেই কারণে এই একটা কালারলেস একটা ব্যবহার করতেছে আপনার যে কালশি ব্রিজটা, তাদের কিন্তু আমরা কিন্তু টেস্টে করে আমরা সাপ্লাই করতেছি কিউরিং কম্পাউন্ড। তা আমি প্রাইসের বিষয়টা বলতে যাচ্ছি, আমি ডিফারেন্সটা বলতে যাচ্ছি। এটা হচ্ছে কি, এখানে লেখা আছে, এটাই আমি বলি, কস্ট বেনিফিট অফ ইউজিং কিউরিং কম্পাউন্ড অবলিক কিউরিং এগ এগেইনস্ট ওয়াটার কিউরিং। এখানে বলা হচ্ছে ওয়াটার কিউরিং এ কি হচ্ছে, পার স্কয়ার মিটার 7 to 8 লিটার অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড পার স্প্রিংক্লিং। আপনার এক স্কয়ার মিটারে 7 থেকে 8 লিটার পানি সাধারণত আমাদের দিতে হচ্ছে। আর ওখানে বলা হচ্ছে কিউরিং কম্পাউন্ডে পার স্কয়ার মিটার দ্য ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ইজ 0.250 কেজি, মাত্র 250 গ্রাম লাগছে ওই জায়গাটা স্প্রে করতে। তারপর বলা হচ্ছে 4 times ডে স্প্রিংক্লিং ইজ রিকোয়ার্ড, 4 বার দিতে হচ্ছে পানি, সকাল, দুপুর, বিকাল, আবার সন্ধ্যের সময় 4 বার দিতে হচ্ছে। এখানে বলা হচ্ছে অনলি ওয়ান্স টু বি অ্যাপ্লাইড, একবারই। তারপর বলা হচ্ছে অ্যাট লিস্ট 7 ডে ওয়াটার কিউরিং ইজ রিকোয়ার্ড, মিনিমাম প্লাস্টার বলেন, কংক্রিট বলেন, 7 দিন পানি দিতেই হবে। ওখানে বলা হচ্ছে অনলি ওয়ান্স টু বি অ্যাপ্লাইড, একবারই শেষ। তারপর আছে টোটাল ভ্যালু অফ ওয়াটার ইজ অ্যাপ্রক্স,
তাহলে আমি পানির দাম কত, আমি যাচ্ছি যে পানিটা আমি দিচ্ছি তার দাম কত। টোটাল ভ্যালু আসতেছে 8 লিটার ইন্টু 4 বার, দিনে 4 বার দিচ্ছি, ইন্টু 7 দিন, তার মানে 8 লিটার ইন্টু 4 ইন্টু 7 ইকুয়াল টু 224 লিটার পানি লাগে পার স্কোয়ার মিটারে। 7 দিন যদি পানি দিই 224 লিটার পানি ইউজ হচ্ছে আমার, যে পানি আমি নষ্ট করে ফেলতেছি। তারপর বলা হচ্ছে তার দাম কত। যদি আমি 2 টাকা করেও ধরি পানির দাম, আসলে তো দাম তো আরো বেশি, মিনিমাম 2 টাকা করে যদি পানির দাম ধরি পার লিটার 448 টাকা লাগতেছে। আপনারা জানেন টোটাল আমরা যে কনস্ট্রাকশনের যে 100% কস্ট হিসাব করি তার থেকে 10 থেকে 15% কস্ট কিন্তু বিদ্যুৎ বিল এবং পানির বিলে চলে যাচ্ছে, যেটা আমরা দেখি না। আমরা কনস্ট্রাকশন কস্ট যখন 100% হিসাব করি, মনে করেন যে আর্কিটেকচার ডিজাইন এত, স্ট্রাকচারাল এত, ইলেকট্রিক এত, প্লাম্বিং এত, এইভাবে আমরা একটা ক্যালকুলেশন করি। এর মধ্যে কিন্তু 10 থেকে 15% কস্ট চলে যাচ্ছে বিদ্যুৎ বিল এবং পানির বিল। এটা কিন্তু আমরা সাধারণত দেখি না, কিন্তু ভিতরে কিন্তু খরচে চলে যাচ্ছে। এখন দেখেন, আর ওইখানে আসতেছে টাকা 300 টাকা পার লিটার, ওই কেমিক্যালটার দাম হচ্ছে 300 টাকা পার লিটার। যদি কস্ট হয় 200-250 গ্রামের ম্যাটেরিয়ালসের দাম হচ্ছে 75 টাকা। এখানে লাগতেছে 448 আর এখানে লাগতেছে 75 টাকা পার স্কোয়ার মিটার। ওকে, এখন এটাকে আরো কমানো হচ্ছে, ডেফিনিশন আছে, এটা তো জাস্ট একটা পার স্কোয়ার মিটার একটা ক্যালকুলেশন। তারপর বলা হচ্ছে 1 লেবার ইজ ইকুয়াল টু, একজন লেবার লাগতেছে পানি দিতে গেলে। এটা যদি আমি দিই ওয়াটার ফর 7 days হুইচ ইজ উই কনসিডার দ্য 600 পার ডে। একটা লেবার মিনিমাম 600 টাকা পানি দিতে গেলে, এটা আরো অনেক ক্ষেত্রে বেশি হতে পারে। আমি 600 টাকা করে ধরলাম হাজিরা, একটা লেবারের হাজিরা সারাদিন পানি দিলে 600 টাকা লাগবে। বলা হচ্ছে কি 1 hour a day পার আওয়ার কস্ট 75 টাকা এন্ড 7 day কস্ট 525 টাকা লেবার কস্ট। তার মানে এই 600 যদি 8 ঘন্টা দিয়ে ভাগ দিই তাহলে প্রতি ঘন্টা একটা লেবারের টাকা পড়ে 75 টাকা। 7 দিন যদি আমি পানি দিই, 7 দিনে লেবারের বিল হচ্ছে 525 টাকা। এটা কিন্তু নরমালি চলে যাচ্ছে। আর এখানে বলা হচ্ছে 1 লেবার ইজ ইকুয়াল টু অ্যাপ্লাই, মাত্র একটা লেবার লাগবে 1 ডেতে, ব্রাশ হুইচ ইজ দ্য লাস্ট ফর অনলি 1 hour, ম্যাক্সিমাম 2 hours, সো লেবার কস্ট ইনভলভ ইজ 150 টাকা। ওই যে 8 ঘন্টা ভাগ দিলে একটা লোক একবার দিলে দেওয়া লাগতেছে না, 7 দিনের দরকার নেই। তার মানে কি টোটাল কস্ট ইনভলভ আসতেছে 448, 525, 973 টাকা। এটা কিন্তু আমি বাংলা টাকায় হিসাব করছি। আর এখানে টোটাল কস্ট ইনভলভ 75 ইন্টু 150 যোগ 150 সমান সমান 225 টাকা লাগতেছে এই কিউরিং কম্পাউন্ড। তাহলে বুঝেন কনস্ট্রাকশনের সেফটা কোন জায়গায়। এক কিউরিং কম্পাউন্ডে কিন্তু এই যে ম্যাটেরিয়াল মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, তারা কিন্তু জানে কিন্তু এই পানি আর বিদ্যুৎ খরচে যে বিল আসবে দুনিয়ার টাকা চলে যাবে। এখানে একটা কস্ট সেভ করার জন্য কিন্তু এই মেথড, যেটা বাইরের দেশে আগে থেকে চালু, আমাদের দেশে চালু হয় নাই, বিগ মেগা প্রজেক্টের কারণে এটা চালু হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে কি এতদিন এই মালটা বাংলাদেশে প্রোডাকশন হতো না, বাইরে থেকে ইম্পোর্ট করতো, ইন্ডিয়া, চায়না, দুবাই থেকে ইম্পোর্ট করতো। কি একটা জিনিস আনতো কিউরিং কম্পাউন্ড। তো যাই হোক, আমি এই মেথডটা চিন্তা করে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছি উইথ ইন্ডিয়ান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। স্প্রে যে করবেন যে কিউরিং ম্যাটেরিয়াল, ইয়েস, স্প্রে একটা মেশিন, নিশ্চয়ই একটা কায়দা আছে। আপনি কতক্ষণ ধরে স্প্রে করে রাখবেন, একটা স্কয়ার মিটারের মধ্যে আমরা যদি করি তাহলে ওটা স্প্রে করবেন কিভাবে করবেন। নর্মালি আমরা ধরেন যে পেইন্টের জন্য স্প্রে করি, আমরা কংক্রিট স্প্রে করি, এবং ওটার মধ্যে একটা টেকনিক আছে। এইটার টেকনিকটা কি? এটা টেকনিকটা হচ্ছে কি, আপনি গ্রাম দেশে ওই যে ধান টানের মধ্যে যেরকম স্প্রে করে কতগুলো মেশিন থাকে না পিছনে, মেশিন মাত্র 2000 টাকা দাম, নবপুরে পাওয়া যায় 1500 থেকে 2000 টাকা দাম। জাস্ট ওইটা মুখের মধ্যে একটা স্প্রে থাকে, এটা জাস্ট ওই যে বিষ যে যেরকম কীটনাশক যেরকম সেম জিনিস, ওই যে মশার ওষুধে যেরকম স্প্রে করে হ্যাঁ পাতলা, ওইখান থেকে একটা লিকুইড হোয়াইট কালার একটা পানির মতো। একটা জিনিস শুধু এনশিওর করতে হবে সেই 1 স্কয়ার মিটারের প্রত্যেকটা এরিয়া যেন সেটাকে কভার করে। রাইট, এটা হচ্ছে কি যখন তারা স্প্রে করে আপ এন্ড ডাউন, মনে করেন আপ এন্ড ডাউন বা লেফট রাইট করলো, করার পর যে ম্যাটেরিয়াল ওইখানে একটা কালার স্প্রে হয়ে যায়, সাদা কালার। এবং এটা আরেকটা সুবিধা আছে আমি বলি, কলাম কিন্তু হেয়ার ক্র্যাক হয়, বিম কিন্তু হেয়ার ক্র্যাক হয়। আপনি যদি কিউরিং কম্পাউন্ড যদি স্প্রে করেন তাহলে হেয়ার ক্র্যাক হবে না। কারণ হেয়ার ক্র্যাকটা কখন হচ্ছে, যখন কংক্রিট যখন ময়েশ্চার যখন লস হচ্ছে, যেটা স্যার বলতেছে হেয়ার ক্র্যাক হচ্ছে। এখানে কিন্তু আমি কিন্তু হেয়ার ক্র্যাক কিন্তু কংক্রিট করে কিউরিং এর কারণে কিন্তু হেয়ার ক্র্যাক হয়ে যাচ্ছে। সো
হেয়ার ক্র্যাকের জন্য না হওয়ার জন্য এখানে আবার আমরা অনেক জায়গায় যেমন বেস প্লেট, যেমন বড় বড় ফ্যাক্টরি যেখানে হচ্ছে বেস প্লেট বসাচ্ছি বিভিন্ন, তখন আমরা একটা ননসিং গ্রাউন্ড ব্যবহার করি। এই ননসিং গ্রাউন্ড হচ্ছে সিমেন্টের এমন একটা ধর্ম, সিমেন্ট কিন্তু অলওয়েজ সিঙ্করেজ করে। সিমেন্ট আর বালু একসাথে মিক্স করলে এটা কিন্তু সিঙ্করেজ করবে, সিমেন্ট ছেড়ে দেয়। এই সিমেন্টটাকে নন সিঙ্করেজ না করার জন্য একটা ননসিং গ্রাউন্ড আছে, সেটা যদি মিক্সিং করা হয় তখন এনশিওর করা হয় এখানে কোনো সিঙ্করেজ হবে না। কথাটা বুঝছে? যেমন আমি আপনাকে বলি একটা এক্সাম্পল, এটা হ্যাঁ অ্যাডমিশন আরেকটা জিনিস স্যার, একটা আমি স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে চাই সেটা, যেমন মেট্রো রেলে এই যে বা যে ব্লকগুলো বসানো হচ্ছে আপনারা দেখবেন, যদি প্র্যাকটিক্যাল গিয়ে থাকেন বা আশেপাশে দেখেন, দেখবেন ভিতরে কিন্তু একটা হোল থাকে, একটা ডায়া 4 ইঞ্চি 8 ইঞ্চি একটা ডায়া হোল থাকে। এখানে কিন্তু যখন একটা জয়েন করা ভিতরে কিন্তু রড কানেকশন হয়, তাহলে ওই ভিতরটা কিভাবে পুরিং করা হয়, কাস্টিংটা করা হয় কিভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন সবার জানা উচিত। কারণ হচ্ছে কি অনেকদিন আমরা দেখি কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করি না। এই যে ভিতরে যে সেখানে তো আর সিমেন্ট বালু পাথর তো ঢুকবে না, এটা তো একটা সাথে একটা জয়েন্ট হয়, তখনই কিন্তু একটা ননসিং গ্রাউন্ড প্রেসার দেওয়া হয়। ওই ননসিং গ্রাউন্ডটা এর মধ্যে ছোট ছোট মাইক্রো পরিমাণ দানা থাকে, সিমেন্ট থাকে, কিছু কেমিক্যাল থাকে, কিছু বালি থাকে, সেটা মিক্সিং হয়ে ওই প্রেসার দেওয়ার পর ওই গ্রাউন্ডটা যখন জয়েন্ট হয়ে যায় তখন একটার সাথে একটা বন্ড হয়ে যায়, তখন এটা ফুল একটা কংক্রিট হয়ে যায়। কিন্তু ওইখানে যে বিভিন্ন কাজের জন্য পাইপিং, ইলেকট্রিক লাইন, বিভিন্ন কিছু যাওয়ার জন্য ওইটা কিন্তু রাখতে হয়। এই একটা মেথড, এই হচ্ছে বিষয়। এখানে একটা টেস্ট করা হয়েছে, এটা আমার টেকনিক্যাল লোকজন গিয়ে মেট্রো এটা করছে। সেটা হচ্ছে কি দুইটা কংক্রিটের জয়েন্টে আপনি ওইখানে কিন্তু ক্লোজ কলামগুলো হচ্ছে মেট্রো রেলে কোথাও কোথাও, তখন ওইখানে তো কংক্রিট এই শর্ট স্প্রেডের মধ্যে কংক্রিটও কাস্টিং করা যাচ্ছে না, তখন কিন্তু একটা সিলাইন এখানে ঢালতে হয়, সিলাইন বলা হয়। এটা একটা অনেকটা রাবারের মতো, এটা একটা লিকুইড থাকে, জাস্ট দুইটা জয়েন্টে এটাকে ঢেলে দিলে এটা আফটার ফিনিশিং আপনার 5 দিন থেকে 7 দিন পর একটা রাবারেজ হয়ে যায়, কংক্রিট এক্সপান্ড হতে পারে। এক্সপান্ড হয়ে গেলে ওটা রাবার যেরকম এক্সপান্ড হবে, বাট ওখান থেকে সরবে না, এটা ফায়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ। এই জিনিসটা কিন্তু মেট্রো ইউজ করা আছে। এটা আমরা নিজেরা মেথডটা দেখাইছি তাদেরকে কনসালটেন্ট সহ, এই জিনিসটা আমরা কাজ করছিলাম এবং আমরা এটা উইয়ার রাখবো। অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে স্যার, মনে করেন এই একটা স্ল্যাব, এই একটা স্ল্যাব এক্সপেনশন জয়েন্ট থাকে না বিল্ডিং এ, এক্স্যাক্টলি এমন মনে করেন আমাদের তো 100 ফিটের উপরে গেলে ডিজাইনার তখন এক্সপেনশন জয়েন্ট এটা বলে দিচ্ছে, মানে যেহেতু ভূমিকম্পের জন্য এটা করা হয়। তো এক্সপেনশন জয়েন্টের মধ্যে অনেক প্র্যাকটিক্যালি দেখা গেছে কি এমনও অনেক প্রজেক্ট আছে, যেমন পুরান ঢাকাতে মুন কমপ্লেক্স, এই বিল্ডিংটা কিন্তু আমার পরামর্শে কিন্তু বিল্ডিংটা কাজ হয়েছিল, ওইখানে কিন্তু এক্সপেনশন জয়েন্ট হয়েছিল, ওর উপর দিয়ে ওরা টাইলস লাগিয়ে দিচ্ছে, তখন বুঝে না জিনিসটা, জানি না বিষয়টা। তো এখন কয়েকদিন পর কংক্রিট তো স্বাভাবিক স্পেন্ড করে, টাইলস সব ফেটে গিয়ে অবস্থা খারাপ, বৃষ্টি পানি পড়ে, ছাদের পানি পড়ে একেবারেই শেষ। এবং এখানে কিন্তু হচ্ছে কি এক্সপেনশন জয়েন্ট একটা সিলাইন ঢালতো, যেটা আমি শাহাবুদ্দিন মেডিকেলের গুলশান ভবনের মলেরই করেছি। আইডেন্টিফাই করে দিল যে ঢালা হয়েছে, এটা বোঝা যাচ্ছে না, এটা ঢালা হয়েছে একটা হয় না। হ্যাঁ হয় না, এখানে একটা পার্ট করা হয়েছে। এটা হলো কি এক্সপেনশন জয়েন্টটা দিলে এটা টোটাল একটা রাবার, এটা লিকুইড থাকে, এটা কাস্টিং হওয়ার পর একটা রাবার হয়ে যায়, তখন আপনি কংক্রিট পাঞ্চ করলে ওইটা কিন্তু ছুটবে না, বুঝতে পারছেন? এবার যান নেক্সট তো আমরা যেগুলো করি আপনার ডোর নন ফিক্স করি, হ্যাঁ ওয়ালের সাথে, হ্যাঁ এটা একটা সিলাইন আছে ওইখানে একটা সিলাইন আমরা দিই। এটা যেটা করছি এটা হলো পলিসালফাইড সিলাইন, আর যেটা ডোরের মধ্যে করা হচ্ছে সেটা হচ্ছে নরমাল একটা সিলাইন। এই সিলাইনটার মধ্যে কয়েকটা পার্ট আছে, যেমন আরেকটা বিষয় বলি, ঢাকা এয়ারপোর্ট 3rd টার্মিনাল যেটা হচ্ছে, এয়ারপোর্ট 3rd টার্মিনাল বলে কিন্তু আমরা কংক্রিট কিন্তু একবারে কিন্তু ঢালাই প্রতিটা ব্লক করা হচ্ছে, ফর এক্সাম্পল 50 ফিট বাই 50 ফিট। এই যখন আপনি যারা বিমানের নিচে অনেকদিন চড়ছেন জানবেন, বিমান যখন স্টার্টিং করে, স্টার্টিং পয়েন্টে জয়েন্টের মধ্যে দেখবেন একটা কালো কালো জিনিস দেখা যায় জয়েন্টে, ইটস এ সিলাইন, এটাকে বলে পলিসালফাইড সিলাইন। আচ্ছা, যমুনা ব্রিজে কি আপনারা ট্রাই করছেন? ওরা তো ক্র্যাক করে গেছে অনেক। হ্যাঁ ক্র্যাক করছে। এখানে স্যার ক্র্যাকের বিষয়টা হচ্ছে কি রিপেয়ার যে আইটেম, যেমন বাংলাদেশে এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে একটা এই যে ফ্লাইওভার ব্রিজের ক্র্যাক করছে, এই ক্র্যাকটা তো কয়েকটা মেথড আছে, এবং একটা সলিউশন হচ্ছে মাইক্রো কংক্রিট। কারণ যখন ছোট কোনো পরিসরে যখন আপনাকে রিপেয়ার করতে হবে তখন মাস্ট বি বন্ডিং এজেন্ট, মাস্ট বি মাইক্রো কংক্রিট। এবং মজার বিষয় মাইক্রো কংক্রিট বাংলাদেশে আমি ম্যানুফ্যাকচার করতেছি, যেটা বাইরের থেকে স্টিল এখনো ইম্পোর্টের মাধ্যমে চলে বাংলাদেশে, এটা আমরা ম্যানুফ্যাকচার করতেছি। আমাদের থেকে এখন বিভিন্ন যারা অ্যাপ্লিকেটর যারা নিচ্ছে এখন এই মাইক্রো কংক্রিট।
আচ্ছা আমি এখন আরেকটা বিষয় দেখাবো। নর্মালি সবাই এর সাথে পরিচয়, পানি বন্ধ হয় না কেন, বেসমেন্টে পানি লিক করে, এটা কিন্তু জেনারেল পাবলিক থেকে সব জানে। এটা আসলে এই পানি বন্ধ হয় না কেন, এই পানি ড্যাম কেন, এই অনেকটাই কারণ থেকেই কিন্তু আমরা এই লাইনে আসি। কেন আমি একটা ভিডিও দেখাচ্ছি, ওয়াটার ফ্লাড একটা আইটেম 5 সেকেন্ডের মধ্যে জমাট হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যায়। এখানে যে বিষয়টা বলি ওয়াটার ফ্লাড, এটার নাম হচ্ছে ফেয়ারম্যাট ওয়াটার ফ্লাড, নামটা হচ্ছে ফ্লাগিং করে যাবে। যেমন কয়েকটা এক্সাম্পল, না না স্প্রে না, রানিং পানি, এটা পাউডারটাকে নিয়ে জাস্ট একটা রেডি করে পানির মধ্যে ধরে ফেলো, ওটা পানিকে স্টপ করে দেয়। দুটা বিষয় আছে, এটা অফ করে দেয়। যেমন এটা এক্সাম্পল বলি, বসুন্ধরা ভিতরে রূপায়ের একটা শপিং কমপ্লেক্স তৈরি করছে, 15 তলা বিল্ডিং, 3টা বেসমেন্ট। এটা ডিজাইন করছে বারিসের ডিজাইন করছে স্ট্রাকচার, এটা টপ ডাউন মেথডে বিল্ডিংটা করা হচ্ছে, 3টা বেসমেন্ট। তো ওইখানে তাদের খুব পুয়ার ছিল কনস্ট্রাকশন, তারা কোনো অ্যাডমিক্সের ব্যবহার করে না। সাইট ইঞ্জিনিয়ার যারা ছিল তারা বললো যে ওই কনস্ট্রাকশন জয়েন্টে বরাবরই, কিন্তু আমাদের দেশে তো তাই হয়, অনেকজন যারা সাইট সুপারভাইজ করে বিভিন্ন কিছু করে, কিছু অবহেলা করে, কাস্টিং করার পর রিটার্নিং ওয়াল জয়েন্টের ভিতরে ময়লা আবর্জনা জমে, মাটি জমে, ওটা পরিষ্কার না করে আবার ঢালাই দিচ্ছে। ওনারা এগুলো গুরুত্ব না দেওয়ার কারণে মজার বিষয় হচ্ছে কি, আরো 2.5 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে, করোনার আগে তাদের একবার প্রচুর বৃষ্টি হয়েছিল ঢাকাতে, বেসমেন্ট একেবারে পুকুর হয়ে গেছে, পানি বৃষ্টির পানি পড়ে বেসমেন্ট পুকুর হয়ে গেছে, কোনো পানি আসতেছে এইভাবে হেভি স্পিডে পানি আসতেছে। এটা নিয়ে তারা একটা দারুণ প্রবলেমে আছে, কোনোভাবে সমাজ বিভিন্ন লোকজনকে ডাকে, এটা কিভাবে বন্ধ করবে, এটা কিভাবে বন্ধ করবে। তাদের একজন জিএম ছিল আমার খুব পরিচিত, মিস্টার কবির, ও একদিন আমাকে ফোন করলো যে দাদা আমি আসলে এর একটা সমস্যা আছে, আমার তো চাকরি দেওয়া অবস্থা, কোনো সমাধান দিতে পারতেছি না, এটা একটা সলিউশন একটু আপনি আমাকে দেন। আমাদের রূপায়ণের মালিক তো এখন আর রাখবে নাকি কাউকে, অলরেডি বলতে তোমাদের কি ইঞ্জিনিয়ার, তোমরা এগুলো বন্ধ করতে পারো না, এটা কি সমস্যা। তা আমি আসলে ওনার অনুরোধে পরের দিন গেছিলাম, এটা জাস্ট গল্পই বলি। যাওয়ার পর দেখলাম যে ওইখানে যে সিচুয়েশন, আমি চিন্তা করলাম বাবার এই কাজ নেওয়ার দরকার নাই, এটা পারবোই না, আমার কোম্পানি বন্ধ হবে। আমি নিজে মানে নার্ভাস হয়ে গেছি, কারণ পানির পরিবেশ দেখে নিচে অলরেডি মাছ চাষ হয়ে গেছে, অবস্থা এরকম অবস্থা, মানে মাছ চাষ হয়ে গেছে। আমি ওখান থেকে এসে আমি দেখার পর আমি আমার কবি সাহেব ফোন করতে, কি দেখলেন, আমি যে সিচুয়েশন আমার পক্ষে কাজ করা সম্ভব না। এটা কোনো কথা বললেন, আমি হারে মানে এইভাবে যদি আপনি বলেন তাহলে আমি তো আপনাকে অনেক সাহস করে আপনাকে পাঠালাম। তা আমি বললাম যে আমাকে একটা দিন টাইম দেন। আমি আবার ওইখান থেকে যাওয়ার পর কিছু ভিডিও, কিছু ছবি তুললাম। তোলার পর আমার ইন্ডিয়ার যে কিউসির যিনি হেড আছে মিস্টার সৌমেন মাইতি, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র এবং উনি এই লাইনে পড়াশোনা, উনি দুবাইতে চাকরি করতেন, পরে ফেয়ারমেটে উনি একসময় সিকিউর R&D হেড ছিলেন, ভদ্রলোক মিস্টার সৌমেন মাইতি। উনি আবার বাঙালি, আবার বেশিরভাগই দুবাইতে বিদেশে চাকরি করছেন বিভিন্ন জায়গায়। ওনাকে ফোন করলাম যে দাদা এই ব্যাপার, আমার বাংলাদেশের একটা প্রজেক্ট, আমি সলিউশন কিভাবে করবো। তা আসলে উনি আমাকে সলিউশন বললো যে আপনার কংক্রিটে ফোরাস আছে, কংক্রিটে ক্র্যাক আছে, এই কারণে পানি বাইরে থেকে পানির প্রেশার বেশি, পানি ঢুকতেছে, এটা বন্ধ করার আপনার কংক্রিটটাকে এই ক্র্যাকগুলো বন্ধ করতে হবে। তো হোয়াট ইজ দ্য সলিউশন? সে বলছে এটাকে আপনি ইনজেকশন মেথডে বন্ধ করতে হবে, ইনজেকশন মেথড করতে হবে। আমরা যেরকম বডিতে পুশ করি ইনজেকশন, এখন এখানে কেমিক্যাল পুশ করতে হবে, ইনজেকশন করে বন্ধ করতে হবে। তাহলে ও বলো যে আমাদের একটা ম্যাটেরিয়াল আছে নরসিং গ্রাউন্ড, তার সাথে ওয়াটার ফ্লাগিং, এটাকে মিক্সিং করে আপনি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ বলতে ড্রিল করে যে জায়গাটা পানি আসতেছে ওটাকে পরিষ্কার করে, ও বলে যে আগে ড্রিল করে পানিকে আসতে দিই। তা আমি ওইটা ওনার বলার পর, আমি তো জিনিসটা আগে থেকে একটু ধারণা ছিল, কিন্তু উনি এক্সপার্ট হিসেবে ওনার থেকে ধারণা নিলাম। তো উনি আমাকে বললো যে এই মেথডে যান, আপনি আগে টেস্ট করে দেখেন। তখন আমি রূপায়ণকে বললাম যে আমাকে একটা দিন আমি আগে স্যাম্পল করি, আমি আগে স্যাটিসফ্যাকশনে, তারপর আমি কাজ যাবো। তা আমি আমার লোকজন নিয়ে আমি নিজে দাঁড়াই থেকে গেলাম, জাস্ট ড্রিল করছে, কাপড় চোপড় ভিজে গেছে মানে পানিতে। তো আমরা ওই জিনিসটা করার পর 5 মিনিটসের মধ্যে আমরা রেজাল্ট পেলাম, 3টা স্যাম্পল করলাম, সাথে সাথে পানি বন্ধ। মানে ওই পয়েন্টের মধ্যে ড্রিল করে কেমিক্যাল এবং পুশিং করা হয়েছে একদম ডাইরেক্ট ইনজেকশনের মতো, পানি ওইখান থেকে স্পিড বন্ধ হয়ে গেছে। ওদের লোকজনও ছিল, হ্যাঁ এটা তো ফ্লাগিং, আরেকটা হচ্ছে ইনজেকশন মেথড। ফ্লাগিং এর সাথে যেটুকু দরকার ফ্লাগিং, যেটুকু ইনজেকশন মেথড। ড্রিল করে টোটাল যে পানির ভিতরে তো ফোরাস থাকে, এটা আমরা দেখি না, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, খালি আমি দেখি না। তো ভিতরে যে ফোরাস থাকে ওইখানে পানির এমন একটা ধর্ম, যেখানে লুজ পাই সেখানে পানি যাবে, ওটাকে বন্ধ করা যায়। তো এটা বন্ধ করার পর তখন আমি, ওদের লোকজন ছিল, ওরা ভিডিও করছে, এটা তাদের অভিযোগ।
আমি স্পট ওখানে থাকা অবস্থায় রূপায়ণের চিনি যারা মাহমুদ সাহেব আমাকে বললো যে আপনি এখন আসেন আমার অফিসে, এখন আসেন বসুন্ধরা থেকে মহাকালীতে আসেন। উনি আমাকে বসায় রেখে ওই দিনেই 1000 পয়েন্ট ওয়ার্কার দিয়েছে রূপায়ণ, বলেছে এই কাজটা আপনি করে দেন। তা আমি 2500 পয়েন্ট করে এই পানি বন্ধ করছি। এই শপিং কমপ্লেক্স এখন স্টার্ট হয়ে গেছে এই মেথড, ইনজেকশন মেথড করে জাস্ট ভিতরে কিন্তু সিনক্রেস করা হয়, যেটা বলা হচ্ছে ক্র্যাক। সিনক্রেস হচ্ছে কংক্রিট, সিনক্রেসটাকে অফ করে দিয়ে নন সিং গ্রাউন্ড এবং ওয়াটার ফ্লাগিং এর মধ্যে বিভিন্ন আইটেম পুশ করে এটা পানি বন্ধ করা হয়েছে। এখন দেখবেন বাংলাদেশে অনেকগুলো বেসমেন্টে কিন্তু পানি লিক হয় উইথ ওয়ার্কেবিলিটির কারণে। এটা তো হয়, এটার কিন্তু সলিউশন কিন্তু আমরা দিছি, রূপায়ণের কাজ করছি, আরো কয়েকটা জায়গায় কাজ করছি। এই ধরনের সলিউশন আমাকে এক্সপার্ট হিসেবে ডাকা হয় অনেক জায়গায়। এটা হলো একজন সোনা থেকে একজন, এখন আমার যাওয়া লাগে, আমার লোকজন আছে তারাই করে তারা শিখে গেছে এটা কেমনে করে আর কি। তো এই পানির লিকেজ এই একটা বিষয়। আচ্ছা আমি আরেকটা যাচ্ছি ফেয়ারপ্লাস এভিডেন্স। আমি একটু প্লাস্টার নিয়ে গবেষণা করছি, একটু কেন প্লাস্টার প্রবলেম হয় এটা একটু ওপেন করে, এটা আমি নিজেই টেস্ট করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আজ আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ফেয়ারপ্লাস এগ। কিভাবে আমরা ওয়াটারপ্রুফ প্লাস্টার করব, আমি এখন আপনাকে হাতে কলমে দেখাবো কিভাবে আমরা কাজ করছি। আমার প্রথমত লাগবে 1 গ্লাস পানি, তার সাথে একটা চামচ, তার সাথে একটা প্লেট। দেখুন আমি ম্যাটেরিয়ালসটা নিচ্ছি, যার নাম হচ্ছে ফেয়ারপ্লাস এগ। এই 1 চামচ ম্যাটেরিয়ালস আমি নিচ্ছি। নেওয়ার পর আমি সরাসরি গ্লাসে পানির ভিতরে আমি এই যে ঢেলে দেওয়ার পর দেখুন কিছু অংশ নিচে বসে আছে, কিছু অংশ উপরে ভাসছে। এখন আমি এখান থেকে সরাসরি ম্যাটেরিয়ালসটা গ্লাস থেকে নিয়ে আমি নিচ্ছি। দেখুন একেবারে শুকনো, পানির সাথে এটা মিক্স হয়। এখন আমি ম্যাটেরিয়ালসটাকে নিয়ে একটা প্লেটে রাখলাম, রেখে এটাকে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পর নর্মালি পানির সাথে তার কোনো কানেকশন নেই। আর একটু কনফার্ম হওয়ার জন্য আমি বলতে চাই সেখানে একটা পানির পয়েন্ট দিলাম, আর একটা পানির পয়েন্ট দিলাম। নর্মালি দেখুন ম্যাটেরিয়ালসের সাথে পানির কোনো কানেকশন হচ্ছে না, সেটা উপরে বেশি আছে। এটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ যে কিভাবে করে তার একটা প্রমাণ। এটা জাস্ট একটা 50 কেজি এক্সাক্ট সিমেন্টের সাথে মাত্র 200 গ্রাম এই কেমিক্যালটা মিক্স করতে। এই পাউডার আমরা যে সিমেন্ট এবং বালিতে মিক্সিং করছি, যেটা 1:4 বা 1:6 বা 1:5 তার সাথে মাত্র 200 গ্রাম এই ম্যাটেরিয়ালসটা মিক্স করতে, তাহলে ওয়াটারপ্রুফ। আর এই ম্যাটেরিয়ালসের আরেকটা গুণাগুণ হচ্ছে এই যে আমরা প্লাস্টার করার পর যে এয়ার পেট করে, সিমেন্ট করে এয়ার পেট করে এবং ননস্টিক করে, এটা সিনথেসকে মডিফাই করে এবং এখানে কোনো সিনথেস হবে না। ব্রিদিং প্লাস্টার হবে, কোয়ালিটি প্লাস্টার যাকে বোঝানো হয় সেইভাবে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশে যে লিকুইড যে কেমিক্যালটা দেওয়া হয় সিমেন্ট ব্যবসায়, তার থেকেও এটা ভালো কাজ করে। আরেকটা বিষয়, যেমন আমরা আগে পাটগুলো ব্যবহার করতাম বিভিন্ন ওয়াটার ট্যাঙ্ক প্লাস্টারের ঢালাইতে ব্যবহার করতাম, সেই পাটগুলো অরিজিনাল এখন বাংলাদেশে পাওয়া যায় না, যেটা ইংল্যান্ড থেকে আসছে সেখানে পাওয়া যায়। তাই সাবস্টিটিউট এই ম্যাটেরিয়ালসটা আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করি, যা ওয়াটারপ্রুফ প্লাস্টার করার জন্য অনলি প্লাস্টারের জন্য এই ম্যাটেরিয়ালসটা তৈরি করা হয়েছে। শুধুমাত্র 200 গ্রাম কেমিক্যাল মিক্স করে এটা কোয়ালিটি কাজ করা যাচ্ছে এবং খরচও অনেক কম। এই ব্যাপারটা আমরা বিভিন্ন জায়গায় বলতে চাই এবং জানাতে চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশে এখন ডেভেলপমেন্ট হয়েছে। কারণটা হচ্ছে কি বাংলাদেশে যে প্লাস্টারগুলো আমরা সচরাচর করে থাকি সেটা 6 মাস 1 বছর পর কিন্তু আবার ড্যাম হয়ে যাচ্ছে, ওয়াটার ডিস্টার্ব করতেছে, বিভিন্ন প্রবলেম হয়। আগে থেকে যদি এটা যদি করেন তাহলে আর ড্যাম হবে না, আপনাকে এত টাকা খরচ করতে হবে। তাই এই ব্যাপারে যে কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল বা এই প্রযুক্তি যদি কেউ জানতে চান আমাকে জানতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এটা বিষয়টা হচ্ছে স্যার, প্লাস্টার বাংলাদেশে যে আমরা প্লাস্টার করি যে মেথডগুলো, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকেও এটাকে কোয়ালিটি করা যায় না। কারণটা হচ্ছে কি আপনি সচরাচর দেখবেন অনেক বিল্ডিং এ বা ডেভেলপমেন্টও দেখতে পারবেন অনেক জায়গায় 1 বছর 1.5 বছর পর প্লাস্টার ঝুরঝুর করে পড়তেছে, রং খুলে পড়তেছে, একটা অন্য ধরনের একটা সিচুয়েশন হয়ে যায়। তো সবাই বলতেছে অ্যাডমিক্সার দেন, অ্যাডমিক্সার দেন, অ্যাডমিক্সার। অ্যাডমিক্সার দিলেও যে কাজটা 100% হবে তাও তো, এটাকে 2-3টা ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা যারা মিস্ত্রি কাজ করায় তারা যখন ম্যাটেরিয়ালসটা সকালবেলা মালটা যখন তৈরি করে, প্রথম বালি দেয়, ধরেন
1:4 আমরা প্লাস্টার করতেছি। 4 ভাগ বালি দিলাম, 1 ব্যাগ সিমেন্ট তার উপর দিলাম। তারা কি করে ওইটাকে আবার মোল্ডিং করে এটা রেডি করে একসাথে কিন্তু তারা কিন্তু 1 বস্তা মিক্স করে না, দেখা যায় কি 4 বস্তা 5 বস্তা বালি রেশিও অনুসারে যাই থাকে, এটা কিন্তু মিক্সিং করে একটা তৈরি করে থাকে, মাঝখানে একটা গর্ত করে পানি দিয়ে মিক্সিং করে প্লাস্টারে যাচ্ছে। এই তো আমরা কাজ করতেছি। এখন এটা করার পর দেখা যায় কি ওই যে পানিটা যে মিক্স করতেছি, পানিটা যে মালটা তৈরি করতেছি সেটা নিয়ম হচ্ছে কি সর্বোচ্চ 1 ঘন্টা 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে এটা ইউজ করতেই হবে সর্বোচ্চ। আরো বলা হচ্ছে টাইটলি বলা হচ্ছে আধা ঘন্টা বেশি দাও, আধা ঘন্টার পর তার কিন্তু একটা সেটিং টাইম আরম্ভ হয়। কিন্তু আমাদের কি বাংলাদেশে কি তাই হয় না? সকালবেলা যে মিক্স করতেছি ওই মিস্ত্রি লেবার দুপুরে খাইতে যায়, আসে আবার নবাবের মতো, তারপর যে প্লাস্টার করতে করতে বিকেল 5টা পর্যন্ত। এই যে টাইমিং এর মধ্যে যখন শুকিয়ে যায় আবার একটু পানি দিই, এই আবার একটু পানি দিই, এটাই হচ্ছে ক্ষতি। পানি যে প্রথম দিচ্ছি ওইটাই ব্যবহার করতেই হবে, পরে যে পানি দিচ্ছি পানি দিয়ে আবার একটু নরম করে আবার প্লাস্টারে যাচ্ছি, ওই বন্ডিংটা ঠিক মতো ব্রিক্সে কিন্তু হচ্ছে না। তখনই কিন্তু হেয়ার কেয়ার আসতেছে, তখনই কিন্তু প্লাস্টার ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই 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 সাপোর্টটা করে আবার রং মিস্ত্রি এসে কেন করে ওই রাজমিস্ত্রি ঠিক মতো প্লাস্টার করে না, আমার কি দোষ? সে কিন্তু বলে ও দোষ দিয়ে আমি সিরিজ দিয়ে ঘষতে গিয়ে প্লাস্টার খুলে পড়ে যাচ্ছে, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, সে কিন্তু তখন সে আবার ফুটিং মারে, ওই একজনের দোষ, একজন রাজমিস্ত্রি হারে কি তোমার দোষ, এইভাবে কিন্তু যাচ্ছে। এবং এই গবেষণা থেকে বলা হচ্ছে যে কেমিক্যালটা দিতে হবে। এই কেমিক্যালের নাম কি? এটার নাম হচ্ছে অনলি ফর ফেয়ার প্লাস আইপি। এটা আমরা যেগুলো ইউজ করতাম আপনার সিলুপ্লেট, রাইট, সিলুপ্রুফ, হ্যাঁ এগুলো ইউজ করতাম। এটা একটু ঠিক আছে, এটাও একটা নাম আর কি। এই ফেয়ার প্লাস আইপিটা কিন্তু মুকেশ আম্বানির বাড়ি, যেটাকে ওয়ার্ল্ডের লার্জেস্ট বাড়ি বলা হয়, সবচেয়ে দামি বাড়ি ব্যক্তিগত, এখানে ভিতরে বাইরে এই আইটেম দিয়ে প্লাস্টার করা হয়েছে মুকেশ আম্বানির বাড়ি। এটা মাত্র 1 ব্যাগ সিমেন্টে 200 গ্রাম, অনলি 200 গ্রাম, অনলি 200 গ্রাম। কস্টিংটা কোথায় চলে আসছে জানেন? এটা পাউডার ডাস্ট পাউডার। জাস্ট সিমেন্টের যে আবরণটা তার উপর এটা ছিটিয়ে দিতে হবে, বেলসা দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে যেটুক দরকার সেখানে রেডি করে এটা প্লাস্টার এবং ওই পানিটা কোয়ান্টিটি ওই আগের মতো মালটাকে মোল্ডিং করে এটা প্লাস্টার। এবং এটা সিমেন্ট বালুর যে মিক্সিং এর যে মালটা যে মেশিনে ওইটা যখন নরম থাকে তখন তারা আবার কিন্তু সুপটা কিন্তু বালি দিয়ে এটার মধ্যে মিক্স করে, এটা কিন্তু করা যাবে না। ওই যে জিনিসটা হবে ম্যাটেরিয়ালসটা তখন একটু লুজ টাইপের হবে, একটু আঠা জাতীয় হবে কেমিক্যালটা মিক্স করার পর, তখন কিন্তু ম্যাটেরিয়ালস থেকে ওয়েস্টেজও কম হয়। আপনার ওয়ালে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ধরে ফেলে সাথে, এবং ফিনিশিং দিয়ে কিন্তু প্লাস্টার থাকে। এবং এটা কিন্তু বহুল প্রচলিত। এই ম্যাট্রিক্সটা কিন্তু এখন আমার বরিশালে ভালো সেল হচ্ছে। বরিশালের লোকেরা এই 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 কেন জানি এটার প্রতি ঢুকছে বরিশালে। আমাদের বরিশালের ডিলার আছে, সে কিন্তু এই ম্যাট্রিক্স বারবার অর্ডার দেয়, কয় স্যার এখন ইকুইট চলবে না, এটাই ভালো, এটাই চলতেছে ফেয়ার প্লাস আইটেম। আচ্ছা, এবার আমি আরেকটা আইটেমে যাচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আমি চাচ্ছি কোশ্চেন চাচ্ছি, কেউ কিন্তু কোশ্চেন করেন না। স্যার প্রথমত একটা দেখালেন যে মিক্সচার যেটা করলেন, হ্যাঁ মিক্সচার করার পরে পানির প্রেশারটা একটু কম ছিল, যখন প্রেশারটা কম ছিল তখন হচ্ছে ওই যে আপনার যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্টটা তখন ওখানে লাগানো হাত দিয়ে, দেন হচ্ছে জিনিসটা বন্ধ হয়ে গেল, ওটা ঠিক আছে। বাট যখন ওটা প্রেশারটা যখন বেশি থাকবে, এটা আসলে কতটুকু প্রেশার নিতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এখন যে একটা দেখালেন যে প্রোডাক্টটা হচ্ছে মানে এটা কি মানে অন্য একটা পদার্থের সংস্পর্শে কি আসলে বন্ডিংটা হচ্ছে, নাকি এই যে আমাকে দেখালেন যে পানির ভিতরে রাখলেন, চামিচটা রাখলেন এই যে দিয়ে প্রোডাক্টটা দিয়ে, দেন হচ্ছে বের করে নিলেন, ওটা কিন্তু মিক্সটা বলো না, মানে এটা কি মানে আলাদাভাবে মিক্সটা হচ্ছে? কারণ প্রথমত দেখালেন যে হাতের মধ্যে নিয়ে আমি এটা মেরে দিলাম, দেন হচ্ছে এটা ওইটা আরেকটা জিনিস, ওয়াটার ফ্লাগ একটা আলাদা জিনিস, ফেয়ার প্লাস আইপি এটা আরেকটা জিনিস, দুটো আলাদা আলাদা প্রোডাক্ট। পদার্থের সংস্পর্শে আসলে বন্ডিংটা লাগছে, নাকি এই যে দেখালেন যে আমি যে প্লেটের মধ্যে রাখলাম চামিচে যতক্ষণ রাখছেন ততক্ষণ এটা আসলে মানে আমার ওই মানে বালি রয়ে গেল। হ্যাঁ, তো মানে এটা কি জিনিস সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বন্ডিংটা লাগছে কিনা আমি আপনাকে বলেছি, ভালো, খুব ভালো, আপনার প্রশ্নটা আসলে খুব খুশি হলাম। আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথম যেটা বললেন সেটা হচ্ছে কি একটা পানি আসতেছে, সেটা হচ্ছে ওয়াটার ফ্লাগ, এর মধ্যে ননসি, এর মধ্যে কিছু সিমেন্ট আছে, এর মধ্যে কিছু আরো সিলিকা আছে, কিছু আইটেম আছে, ওটা মিক্সিং করে জিনিসটা অ্যাজ লাইক এ সিমেন্টের মতো দেখতে, বাট সিমেন্ট না, সেটা হচ্ছে কি ওই ভিতরে যখন পানিটা ফোর্স আসতেছে, যখন এই জিনিসটা ধরা হচ্ছে, এটা কিন্তু
পানি পাওয়ার সাথে সাথে এটা টাইট হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, স্টোনের মতো হয়ে যাচ্ছে একটা টাইমিং এর পর, তখন ওই জায়গাটা কিন্তু সিল হয়ে যাচ্ছে, এই কারণে পানিটা আসা বন্ধ হচ্ছে। আর যখন ভিতরে ক্র্যাক থাকবে, ফোরাস থাকবে, তখন কিন্তু ইনজেকশন গ্রাউন্ড করতে হবে, সেটা কিন্তু ওই মেথড না, ইনজেকশন পুশ করতে হবে। মানে মনে করেন আপনার রিটার্নিং ওয়াল 8 ইঞ্চি থিকনেস বা 10 ইঞ্চি থিকনেস, ভিতরে গেলে তো আমার পক্ষে তো আর ঢুকা সম্ভব না, বা আপনিও ঢুকতে পারবেন না। ওইখানে ড্রিলিং করে পানির ফোর্সটা বুঝতে হবে কোন জায়গা থেকে পানি আসতেছে। মনে করেন একটা জায়গায় রিটার্নিং ওয়াল পানি যখন আসে, এই পয়েন্ট থেকে কাছাকাছি 3-4টা পয়েন্টে কিন্তু পানি আসতে থাকে, তখন আপনাকে সেন্টারে ড্রিল করার পর পানিটাকে এক জায়গায় আউটলেট করতে হবে। তখন ওই আউটলেটের মধ্যে একটা পিভিসি পাইপ ঢুকে রাখতে হবে, তার লগে জয়েন করতে হবে, ওই পাইপের ভিতর দিয়ে ইনজেকশন পুশ, আমাদের বডিতে যে ইনজেকশন পুশ, সেম এই পয়েন্টটাতে পুশ করবেন, ওই কেমিক্যালটা ঢুকে ভিতরে কিন্তু জায়গায় 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 যেখানে শীতল থাকবে সেখানে সে চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে যে কংক্রিট থাকবে তার সাথে এমন বন্ড হবে, ওটা ওই জায়গাগুলো পূরণ করে দেবে, তখন পানি অটোমেটিক বন্ধ। এটা হচ্ছে ওয়াটার ফ্লাক। আর হচ্ছে ফেয়ার প্লাস টাইপের নিয়ে যেটা বলতেছি, এটা কি রেজিলিয়েন্ট টাইপ? হ্যাঁ রেজিন, রাইট স্যার, ঠিকই ধরছেন, এর মধ্যে একটা রেজিন থাকে। রেজিনটা কিন্তু স্যার যেটা বলতেছে রেজিন কিন্তু কয়েকটা জায়গায় ব্যবহার হয়, যেমন আমাদের যে অ্যাপক্সি ফ্লোর ব্যবহার করা হয় টাইলসের বিপরীতে, অ্যাপক্সি ফ্লোরে কিন্তু রেজিন ব্যবহার হয়। তারপর হচ্ছে বন্ডিং এজেন্ট, ওল্ড কংক্রিট টু নিউ কংক্রিটের বন্ডিং এজেন্ট কিন্তু রেজিন লাগে। রেজিন কিন্তু কনস্ট্রাকশন কেমিক্যালসের ওয়ান অফ দ্য পার্ট রেজিন। আর হচ্ছে কি ফেয়ার প্লাস অপিনিয়ন যেটা বলতে চাই, সেটা হলো আপনার এই মনে করেন যে এই 200 গ্রাম এক ব্যাগ 50 কেজি সিমেন্ট, তার সাথে রেশিও অনুসারে 1:4 যদি প্লাস্টার করি, 4 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট আর 200 গ্রাম কেমিক্যাল, দ্যাট ইজ ফেয়ার প্লাস অ্যান্ড। এটা মিক্সিং করার পর এটা কিন্তু টোটালি কিন্তু পানির সাথে মিশে না। পানি যে এই যে ময়েশ্চার যেটা দেওয়ালে আসবে, যেটা ভিজে যাবে, বিশেষ করে স্টার্টিং লেভেলে আপনি দেখবেন এখানে কিন্তু ড্যামটা বেশি হয়। এবং আর বাথরুমের অপোজিট ওয়াল, আমি ওটা নিয়ে একটু বলতে চাই, সাধারণত আমাদের যে মাস্টার বেড বা থার্ড বেড, সেকেন্ড বেড, আপনি দেখবেন আপনার বাসায় গিয়েও দেখবেন প্র্যাকটিক্যালটা, বাথরুমের ভিতরে আমরা টাইলস লাগাচ্ছি, এই টাইলসের এই পাশে কিন্তু পানি কিন্তু আসতে পারে না, অপোজিট ওয়াল, ওইখানে কিন্তু কয়েকদিন পর শেষ হয়ে যাচ্ছে, শেষ রং খুলে পড়ে যাচ্ছে। এটা সলিউশন কি? এটা কিন্তু একটু দারুণ ভোগায় কিন্তু বাসার ভিতরে। এটা সলিউশন কিন্তু আমি কিন্তু ঢাকা শহরে এই পর্যন্ত 200টা জব করছি, আমি ঢাকা শহরে এই পর্যন্ত সলিউশন করছি, আমার টিম আছে এখানে স্পেশালি এই কাজটা করতেছে। যেমন এই যে এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ফেয়ারফুড ড্যাম প্রুফ, এটার নাম হচ্ছে ফেয়ারফুড ড্যাম প্রুফ। এটাও এই আমাদের দেশে তো এইভাবে হয় না, এটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে। এটা কিভাবে এই এক্সিস্টেন্ট ড্যাম, এই যে রুমের ভিতরে ড্যাম সলিউশন করে রংপুরে চলে যাচ্ছে, এটা 1 কেজি প্যাক এর মধ্যে। হ্যাঁ ভিতরে। এখন হচ্ছে কি আমাদের যারা ডেভেলপার যারা সাধারণত তারা কি করে, বাথরুমের মধ্যে প্লাস্টার না করে টাইলস লাগাবে। এটা কিন্তু কোনোভাবে করা উচিত না, আমি নিজে নিজে নষ্ট করে ফেলতেছি। ওরা কি করে, সরাসরি ব্রিকের মধ্যে টাইলসের মধ্যে ম্যাটেরিয়ালস মেখে টাইলসটা লাগাই দিচ্ছে, এবং দেখা যাবে কি এই টাইলস 6 মাস 1 বছর পর কোনো টাইলস ঢকঢক করে আওয়াজটা টনটন করে আওয়াজ করে না, ঢকঢক করে, এবং টাইলস কিন্তু খুলে পড়ে যায়। আপনি মোস্ট অফ দ্য বিল্ডিং এ দেখবেন লিফটের ওয়ালে যে টাইলসগুলো লাগাচ্ছে, ওই টাইলসটাও একবার চলে গেলে এটা পাবেন না কোড অনুসারে, ওই টাইলসও খুলে যাচ্ছে লিফটের ওয়াল। কারণ কি? সিমেন্ট বালু দিয়ে লাগাচ্ছি। কারণ সিমেন্ট বালু কাজ কি? সিঙ্করেজ করে। এটা হচ্ছে কি এক ধরনের একটা পাউডার আছে যেটাকে বলা হয় টাইলস এডেসিভ, যেটা বার্জারও প্রোডাকশন করে, আমাদের ফেয়ারমেটও বাংলাদেশে প্রোডাকশন করতেছে। এডেসিভ দিয়ে বাইরের দেশে টাইলস লাগাচ্ছে, সিমেন্ট বালু দিয়ে টাইলস লাগালে টাইলস কয়েকদিন পর ঢকঢকই করবে এবং খুলে পড়ে যাবে। আর আমি যেটা ড্যামের বিষয়টা বলতে চাচ্ছি, এখানে টোটালি একটা প্যাকেজ। ইন্ডিয়াতে সাধারণত তারা তো নিজেরা কাজ করে, ইন্ডিয়ান লোকজনগুলো আপনি দেখবেন তারা কিন্তু কোনো লেবার মিস্ত্রি নিজে হায়ার করে না, টাকা বাঁচায় তারা খুব হিসাবিত, তারা নিজেরা কাজ করে। এই জন্য তাদের আদলে জিনিসটা তৈরি করছে লাগনি। যেমন এখানে একটা গ্লাভস দেওয়া হয়েছে হাতে পরার জন্য, ম্যাটেরিয়ালসটা গ্লাভস, তার সাথে একটা যেটা ওই আপনার নষ্ট যে প্লাস্টার আছে, পাউডার আছে বা রং আছে যেটা খুলে পড়ে যাচ্ছে, ওয়েস্টেজ যে জিনিসটা, এটাকে পরিষ্কার করে এটা ফেলে দেওয়ার জন্য। অনেকজন বলা হচ্ছে কি, অনেক কোম্পানি বলে কি যেটা ড্যাম হয়েছে নতুন করে আবার প্লাস্টার করে। ফেয়ারমেট বলে কি নতুন করে প্লাস্টার করার দরকার নেই, প্লাস্টার খোলারই দরকার নেই, শুধু রংটা যেটা নষ্ট আছে সেটাই খুলবেন, যেটা লুজ আইটেম আছে। খোলার পর আপনার এটাকে পরিষ্কার করে ওইটা পানি দিয়ে পরিষ্কার করে জায়গাটা মুছে একটু শুকাইতে হবে। দেন এখানে একটা রেজিন, স্যার আপনি যেটা বললেন রেজিন এবং হার্ডনার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হার্ডনার। এটার একটা লিকুইড আছে রেজিন টাইপের, জাস্ট এই জিনিসটার উপর এটা 1 কেজি প্যাক, এটা এর উপর ঢালতে হবে।
ঢেলে এটাকে মিক্সিং করে নিতে হবে। এটা একদম পেস্ট হয়ে যাবে, আমাদের দাঁত মাজি যেরকম পেস্ট, এই ধরনের একটা পেস্ট আকারে হয়ে যাবে। এবং এটা কালার হচ্ছে হোয়াইট কালার। তারপর হচ্ছে কি ফুটিং যেভাবে রঙে লাগাচ্ছি এই ধরনের একটা স্টিল দেওয়া আছে, জাস্ট এর মধ্যে নিয়ে ভালো করে টেনে স্মুথ করে ফিনিশিং করতে হবে। 20 বছরের গ্যারান্টি দেওয়া হবে না, 20 বছরের গ্যারান্টি। এটার দামও বলে দিচ্ছি, আমরা হোলসেল বিক্রি করি মাত্র 1500 টাকা একটা কেস। কত স্কয়ার ফিট? এটা কভার করবে আপনার 32 স্কয়ার ফিট থেকে 35 স্কয়ার ফিট কভার করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটার সাথে আপনি যদি ওই পাউডারটা যদি খুলে যায়, ওখানে ইচ্ছা করলে একসাথে হোয়াইট সিমেন্টও মিক্স করা যায় এরিয়াটা বাড়ানোর জন্য। হোয়াইট সিমেন্ট তার সাথে একটু পানি দিতে হবে, আর একটু হোয়াইট সিমেন্ট একটা পরিমাণ আছে, রেশিও আছে, এবং এটা টেকনিক্যাল ডাটা শিট আছে। মজার বিষয় হচ্ছে কি আমরা যে কেমিক্যাল যে বাড়াচ্ছি প্রত্যেকটা ডাটা শিট আছে, আপনি নিজে পড়ে নিজে কাজ করতে পারবেন। মানে মেথড বলা আছে, ডাটা শিট উপকারিতা কি, কিভাবে কাজ করতে হবে, অ্যাপ্লিকেশন মেথড কি, সব ডাটা শিটে লেখা আছে। প্রত্যেকটা আইটেমের ডাটা শিট আপনারা চাইলে আমরা মেলে দিয়ে দিতে পারবো। আর আপনি পড়ে না বুঝলে মানে মেথডগুলো বলা আছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা, এখন আমি যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের যিনি ছিলেন উনি হিট রিডিউস নিয়ে কথা বলছেন। আমি হিট রিডিউস নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে অনেকগুলো মেথড এখন হিট রিডিউস নিয়ে কাজ করতেছে। আমি বলি কি এটা আরো 10 বছর আগে পর্যন্ত, এখন নতুন ভাবে বাংলাদেশে হচ্ছে ছাদের উপর রূপে কি করা হচ্ছে, একটা ব্লক দিচ্ছে, তারপরে মোটা একটা ফোম দিচ্ছে, তারপর আবার ঢালাই করতেছে। জলছাদ তো একসময় হইতে, এটা এখনো হয় না। এটার কিন্তু মেথড, কিন্তু লেটেস্ট প্রযুক্তি নিয়ে এখনো জিনিসটা যেটা ফেয়ারমেট চিন্তা ভাবনা করে কি জানেন, আজকে যেটা বাইরে তৈরি হয়েছে সেটা বাংলাদেশে আসতে হবে। ফেয়ারমেট কিন্তু চিন্তা করতেছে। যেমন আমাদের কাছে ওয়াটার গার্ড আই, ওয়াটার গার্ডের ভিডিও এখানে আছে না? এটা ওয়াটার গার্ড আই, হ্যাঁ ওয়াটার গার্ড আই একটা প্রোডাক্ট আছে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট রিডিউস করবে। এটার ফর এক্সাম্পল আমরা যেটা করছি মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে সুমিতুম অ্যাকোমোডেশন 5 লাখ স্কয়ার ফিট আমরা কাজ করছি। স্পেশালি এটা কাজটা পাইছে মালয়েশিয়ান একটা কোম্পানি, এসডিএল গ্রুপ, মালয়েশিয়ান কোম্পানি। আমার মার্কেটিং এখানে সেভাবে করতে হয় নাই, কারণ মালয়েশিয়া তো ফেয়ারমেট আছে, মালয়েশিয়া তো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তো ভদ্রলোক মালয়েশিয়াতে বড় কন্ট্রাক্টর, বাংলাদেশে এসে পাওয়ার প্ল্যান্টের কাজ পাইছে আপনার ইয়া থেকে, জাপানিজ যে কোম্পানি সুমিতুম এদের থেকে কাজ পাইছে, সাব কন্ট্রাক্ট পাইছে। তো উনি কেমন দিন আমি জানি না, হঠাৎ করে একদিন রাত্রে আমার 10টায় আমার মোবাইলে ফোন আসলো, ফরেনার এয়ারপোর্ট থেকে নেমে আমাকে ফোন করলো, ইউ আর মিস্টার বড়ুয়া? আমি ইয়েস। বলো যে আমি এসডিএল গ্রুপ, আমি মালয়েশিয়া থেকে আসছি, আমি জাস্ট এয়ারপোর্টে ড্রপ করলাম, তোমার নাম্বারটা আমি ইন্ডিয়া থেকে পাইলাম কানেকশন, তোমার সাথে আমি কালকে মিটিং করতে চাই। আমি এই হোটেলে উঠতেছি, গুলশানে একটা হোটেলে। তাই বললাম যে কি বিষয়? আমি মাথার পাওয়ার প্ল্যান্টের কাজ করবো, এখানে আমার কিছু কেমিক্যাল লাগবে, তোমার সাথে কথা বলতে চাই। ওকে ঠিক আছে। পরের দিন আমি আপনার লাঞ্চ ওর সাথে শিডিউল দিলাম, মিটিং করলাম। তা আমি বললাম যে তুমি আমার খবর পাইলে কি? বলো যে আমি তোমার ফেয়ারমেট মালয়েশিয়াতে ব্যবহার করি, এখন তুমি কনফার্ম কিনা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে ঠিক কিনা? সে বলতেছে আমি এটা কনফার্ম। কয় আমাকে তাহলে কথা বলে আমার প্রিন্সিপালের সাথে আমি কথা বলে দিলাম। আসলে ওইখানে আমার কিছুই বলতে হয় না, উনি ওইখানেই আমাকে অর্ডার দিয়ে দিচ্ছে। আমার এই মাল দেখলাম যে আমার থেকে বেশি জানে আমার মাল সম্পর্কে। তো এখানে টাইলস এডহেসিভ যে পরিমাণ লাগছে এটা আমরা সাপ্লাই করছি। তারপর হচ্ছে আপনার বন্ডিং এজেন্ট, কংক্রিটের বন্ডিং এজেন্ট তারা দিচ্ছে এটা, কারণ এখানে স্টিল স্ট্রাকচার হচ্ছে কিছু কিছু জায়গায়। তারপর হচ্ছে রূপে হিট রিডিউস করবে এবং ওয়াটারপ্রুফ করবে। এখানে কিন্তু 5 লাখ স্কয়ার ফিট আমরা কাজ করছি। আমাদের দেশে ওয়াটারপ্রুফিং দেখবেন অনেক জায়গায় শীট ম্যাগনেট ডট সাপ্লাই করতেছে, আর হচ্ছে নিচে গাম থেকে গামটা খুলে ফেলে অনেক ওই যে যেরকম রোল থাকে না, রোলটা বিছাই দেয়, এই ধরনের রোল আর কি। বাট এটার পাশে থাকে 1 মিটার, লেন্থ থাকে অনেক লম্বা। 1 মিটারের মধ্যে আবার জয়েন্ট দিতে হয়, লেপিং দিতে হয়। দেখা যায় কি এই লেপিংটাই প্রবলেম। এটা কিন্তু হ্যাঁ 4 ইঞ্চি করে দেয়। বাইরের দেশে কিন্তু এই প্রযুক্তিটা আরো 20 ইয়ার্স আগে প্রযুক্তি, আমাদের দেশে কিন্তু এখনো চলতেছে। বাট এটা হচ্ছে কি ওইটাকেই আরো লেটেস্ট। এটা হচ্ছে লিকুইড টাইপের থাকবে। এই লিকুইডটাকে ব্রাশ করার পর আপনার 24 আওয়ার 24 ঘন্টা পর এটা নিজেই শীট ম্যাগনেট হয়ে যায়, কোনো জয়েন্ট থাকে না। এই লিকুইডে এটা কোনো জয়েন্ট থাকবে, আপনার পানি লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা হচ্ছে হ্যাঁ না, এটা তো ব্রিদিং 900 ডিগ্রি ইলুমিনেশন আছে এটার মধ্যে, 900 ডিগ্রি ইলুমিনেশন, রাবারের মতো টানবেন আবার ছেড়ে দিবেন। এবং এটা মজার বিষয় হচ্ছে কি
এটা দেওয়ার পর যেহেতু ভিটামিন থাকে এর মধ্যে, একটা ভিটামিনের একটা পরিমাণ থাকে, ইলাস্টিসিটি, রোদ যখন হবে তখন কিন্তু এটা কিন্তু উপরের হাঁটাচলা করলে বা এটার উপর একটা তখন এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ওইটাকে বালি লিকুইড থাকতে মানে লুজ থাকতে ব্রাশ করার পর বালিটা ছিটা দিতে হবে, ছিটা দিয়ে তার উপর দিয়ে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে ফিনিশিং করে দিলে আপনি এবার বাগান করেন যাই করেন সাদা করে দেন, উপরের আবরণটাকে একটু ইয়া করে দেওয়া, রাইট, তারপর ফাইনাল হচ্ছে আমাদের সিমেন্ট বালু প্লাস্টার করে দেওয়া, জাস্ট প্লাস্টার, নরমাল প্লাস্টার করে দিলে আমরা ছাদে মানে এটা তো একটা প্লাস্টিকের মতোই হয়ে যাচ্ছে, প্লাস্টার করে না সিমেন্ট ফিনিশ করে, রাইট, সিমেন্ট ফিনিশ, নিট সিমেন্ট ফিনিশ বা যেটা হয় টাইলস করা যাবে। হ্যাঁ টাইলস করা ইচ্ছা মতো টাইলস করা। ওই যে আপনাদের এই যে এটা হচ্ছে বর্নিং হওয়ার জন্য যে বালিটা ছিটে দেওয়া হচ্ছে, লাল বালু যেটা ছিটে দেওয়া আছে এটা দানা দানা, পরবর্তী সিমেন্টিসিয়াস আইটেম বা এটাকে একটা বন্ড হওয়ার জন্য এটা করা, এটা তো শুকিয়ে যায় পরে, যেখানে বাগান ওখানে করবেন। হ্যাঁ হ্যাঁ খরচ এটা একটু কস্টলি, এটা একটু কস্টলি। এটাও দেখলাম আপনার যে ডিসপ্লেসিং যেটা বলে সেটা তো প্রায় 1200 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট যদি হয় প্রায় 1,20,000 এর মতো আসবে আসবে আসবে, কারণ লেবারের কস্টিংটা মিনিমাম আপনি যদি লেবার হিসাব করেন এখানে লেবারেই চলে যায় 15 টাকা থেকে 20 টাকা, শুধু অনলি লেবার, মানে পার স্কয়ার ফিট লেবার চলে যায়। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ, কিছু ব্রাশ, পরিষ্কার করার যন্ত্র, ওই যে ধুলাবালি, এগুলো একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। ছোট ছোট স্পটে করে ফেলতে তো হ্যাঁ আচ্ছা, এখন আসলে আমাদের আইটেম তো 540টা ফ্যামিলি আইটেম। না এইটাকে আমি ডিউরেবল করার জন্য সবসময় একটা লেকার পেইন্ট দেওয়া হয়, এটার উপরে আপনার ইয়া। আচ্ছা আমি ওই রাজীব ওয়াটার রিপেলেন্ট একটা কথা বলি। ওয়াটার রিপেলেন্ট যেমন আমাদের এখানে নিউ আর্কিটেক্ট বলতে আমাদের রফিকুল সাহেব এবং আমার স্যারের নামটা মনে পড়তেছে, আর্কিটেক্ট নানাজ কলিম, ওনারা কিন্তু প্র্যাকটিস করে ফেয়ার ফিক্স, মেইনলি ইটের গায়ে কোনো প্লাস্টার হবে না, ব্রিক ফেসিং দেখা যাবে, ফেয়ার ফেস। এটা কিন্তু এখন গুলশান বানানিতে যে কোনো হাই স্ট্রাকচারে তারা কিন্তু এটা নিজে যে একজন আর্কিটেক্ট এটা বুঝাইতে চায়। আমি বাংলা ভাবে বললাম, অন্যভাবে নিয়ে না, আমি অনেক আর্কিটেক্টের সাথে কাজ করছি তো, মানে এক একজনের এক এক থিম থাকে, তারা এটাকে ডেভেলপমেন্ট করতে চায়, তবে এটা নিউ কনসেপ্ট আসা উচিত। এবং এটার জন্য যেমন আমি বাইরে যে ব্রিক্স করতেছি ওরা তো ডিজাইন করে দিচ্ছে, স্যার আপনি আর্কিটেক্ট অন্যভাবে নিয়েন না, স্ট্রাকচারাল তো ডিজাইনই করে, কিন্তু ও বুঝে না আর্কিটেক্ট এটা কতদিন পর নষ্ট হয়ে যাবে, ওর কত লাগে কত সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা স্যার আমি ওটাই বলতেছি, যেমন এই ব্রিক্সের মধ্যে একটা আমাদের একটা ফেয়ারব্যাট ন্যানোসিল একটা ম্যাটেরিয়াল আছে, ন্যানোসিল, এটা ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি, গত 2 বছর আগে এটা প্রোডাকশন হচ্ছে। কারণ আমাদের গুজরাট ফ্যাক্টরিতে ওখানে 75 জন কেমিস্ট আছে, প্রতি মাসে 5টা আইটেম এই কনস্ট্রাকশনে রিসার্চ করে তৈরি হচ্ছে। আমি ওই আরএনডিতে কাজ করছি এবং আমি নিজে এখন এই মুহূর্তে যেমন ফেয়ার প্লাস আইপি এটা আমার গবেষণাতে ভাগ, আমি আরো কয়েকটা যেমন কিউরিং কম্পাউন্ডার ডেভেলপমেন্ট করছি, আরো কয়েকটা আমি নিউ কনসেপ্ট গবেষণা করতেছি। যেমন এটা বলে ফেলে ভুলে যাব, যেমন রোড সেট বাংলাদেশে কিন্তু এই যে রোড যে নতুন নতুন রোড করতেছে গভর্নমেন্ট, আমরা করতেছি কি রোড করা মানে কি ওইখানে ট্রাক দিয়ে বালি ফেলে, মাটি ফেলে, খোয়া ফেলে, পাথরের খোয়া ফেলে, এটা কিন্তু বেস তৈরি করে কিন্তু রোড করতেছে। ফেয়ারব্যাট চিন্তা ভাবনা করছে কি এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করো যেটা হচ্ছে কম্প্যাকশন, বেয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য একটা কেমিক্যাল তৈরি করছে অলরেডি, সেটা আমি লঞ্চিং করব আশা করতেছি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে লঞ্চিং হবে। এটা রোড সেন্ড হাইওয়ের সাথে বসতে হবে, বাংলাদেশের অনেক টাকা খরচ বেশি। কিরকম এই যে স্টোন দিয়ে ওইটাকে একটা বেস তৈরি করে আমি রোড গাড়ি যাবে তার একটা টন হিসাব করে কতটুকু লোড যাবে এটা আমরা ক্যালকুলেশন করে কিন্তু ডিজাইনাররা করতেছে। বাট এটা একটা স্টোর করে 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 কিন্তু বড় সিটি কর্পোরেশনের বা রোড সেন্ড হাইওয়ের গাড়িগুলো ওই যে রোলার দিয়ে যাচ্ছি, আসতেছি, পানি দিচ্ছি, একটা টাইম নিতে হচ্ছে, কম্প্রেশনের জন্য একটা টাইম যাচ্ছে প্রজেক্টের জন্য 6 মাস। এমন এমন দেখা যায় কি কার্পেটিং করার আগেও রোডে 1 বছর সময় লাগতেছে। এটা অলরেডি স্টাবলিশ হয়ে গেছে মহারাষ্ট্র, ভারতের মুম্বাই টু পুনে একটা এরকম রোড করা হয়েছে ফেয়ারব্যাট কেমিক্যাল দিয়ে, জাস্ট এটা স্প্রে করা হয়েছে, মাটি সরাসরি কম্প্যাকশন হয়ে গেছে। হ্যাঁ রোলার লাগবে না, রোলার জাস্ট হালকা ওইটাকে পানি স্প্রে করে মাটিকে বসাই দিচ্ছে। ইভেন কি এখন এটা বলা হচ্ছে নট অনলি রোড, এটা আপনার বিল্ডিং হতে পারে, লুজ জায়গায় আমরা বিল্ডিং স্ট্রাকচার করতেছি,
সয়েলের টেস্ট করতেছি, সয়েল টেস্ট করার পর মাটি লুজ আছে, আমরা কম্প্যাকশন করতেছি, বিভিন্ন মেশিন ইউজ করতেছি কম্প্যাকশনের জন্য। তো ইউজ করতে একটা টাইম তো যাচ্ছে, কারণ অনেক সময় গ্রাম দেশে দেখবেন না এই বছর মাটি ভরাট করলাম, পরের বছর বাড়ি করলাম, কারণ ওই যে না বসার জন্য, আমি তো ফাউন্ডেশন দেবে যায়। এটাকে ডেভেলপমেন্ট করার জন্য নতুন একটা প্রোডাক্ট আসতেছে, যাকে আমি এটা ইন্ট্রোডিউসিং করলাম। এই জিনিসটা রোড সেনাবের সাথে কথা বলা প্রিপারেশনে যাচ্ছি। এটা হইলে কিন্তু আপনার সময় বেঁচে যাচ্ছে, আপনার 1 বছর পর্যন্ত বসে থাকার দরকার নাই, রোড বসতে হবে, তারপর করতে হবে। এটা কিন্তু একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশে, আমি আশা করতেছি আগামীতে। তো আমি যে জিনিসটা বলতে চাই, কোনটা বলতেছিলাম, কম্প্যাকশন। কম্প্যাকশনের সাথে স্যার আপনার মানে এর আগে যেটা বলতেছিলাম, কম্প্যাকশনের আগে মানে ফেয়ার ব্রিক্স নিয়ে, হ্যাঁ, ওয়াটার রিপেলেন্ট যে ব্রিক্সের উপর আমাদের একটা ন্যানোসিল আছে, জাস্ট এটা লিকুইডটা ব্রাশ করে দিলে ওইখানে কচু পাতার মধ্যে যেরকম পানি যেরকম ভাসে, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ব্রিক্স কিন্তু পানি সোক করে। এটা কিন্তু অলরেডি বাংলাদেশের প্র্যাকটিস চলতেছে। আর যেটা ফেয়ার ব্রিক্সের কথা বলছেন, নট অনলি ফেয়ার ব্রিক্স, শুধু আরসিসি, আপনার প্লাস্টারও কিন্তু এখন কিন্তু ফেয়ার ব্রিক্স হচ্ছে, এটা তো জানেন। আপনার একটা প্লাস্টার সার্ফেসের ফেয়ার ব্রিক্সের কালার, যেটা আমাদের এক্সিস্টিং যে ফেয়ার ব্রিক্স কালার, এটা কিন্তু একটা পাউডার। এটা আমরা জানুয়ারি এন্ডিং এটা প্রোডাকশনে যাচ্ছে, এই ম্যাটেরিয়ালসটা বাংলাদেশে পাওয়া যাবে। এটা জাস্ট পাউডার থাকবে, পানি মিক্স করে ফিনিশিং করতে হবে, টানতে হবে, ফেয়ার ব্রিক্সের কালার হবে, তারপর একটা রিপেলেন্ট দিয়ে দিলে পানি আর ধরবে না। এটা কিন্তু ডিউরেবিলিটি অনেক দিন, এবং এটা এখন অনেক জায়গায় হচ্ছে অন কংক্রিট। আর মনে করেন যে এই যে মেট্রো রেলের যতগুলা যে ঢালাই করো, কোথায় কোথাও হানিকম তো থাকে, এই হানিকম একটু একটু ডিস্টার্ব, এটার জন্য আমাদের একটা সেমি স্কিন ফেয়ারিং কোড একটা ম্যাটেরিয়ালস আছে, জাস্ট পাউডার। ওইটা ওই হোল টোল এগুলো বন্ধ করার জন্য, সিমেন্টের আদলে র্যাপিড স্ট্রেন্থ আসার জন্য এই ধরনের জিনিস কিন্তু আমরা মেট্রোলে সাপ্লাই করি। সেমি স্কিন ফেয়ারিং কোড, যেটা রূপপুর পাওয়ার প্ল্যান্টে আমি গত বছর একটা গল্প বলি। রূপপুর পাওয়ার প্ল্যান্টে আমার যাওয়ার সুবিধা হয়েছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টে হুট করে প্রোগ্রাম পাওয়া যায় না, ওইখানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওইখানে খুব রেস্ট্রিক্টেড, ওইখানে ঢুকাও নিষেধ, যে কেউ ইচ্ছা করলে এখানে ঢুকতে পারে না, পারমিশন সাথে, পারমিশন লাগে গভর্নমেন্টের। ওখানে রাশিয়ানদের সাথে, রাশিয়ানরা কাজ দিচ্ছে ইন্ডিয়ান কোম্পানি দি পাহাড়পুর কুলিং টাওয়ার, যে কোম্পানির বয়স হচ্ছে 75 বছর বয়স। তারা ওইখানে কাজ পাওয়ার পর তারা যে র্যাকার কলাম ঢালাই করতেছে, ওইখানে হানিকম আসতেছে। এই হানিকমটা বন্ধ করার জন্য তারা বিএসএফ এর একটা অ্যাডমিক্সার ব্যবহার করতেছে, তাও কিন্তু হানিকমটা বন্ধ হচ্ছে না, র্যাকার কলাম ঢালাই করতেছে। রাশিয়ানরা তো কোনোভাবে মেনে নেবে না, এটা হবে না, এটা সমাধান করো। পাহাড়পুর কুলিং টাওয়ার ওদের মাথা নষ্ট হয়ে গেছে, এটা কি করা যায়। পরবর্তীতে ওদের কিউসি আমাকে ফোন করলো, ওরা খবর বলে বাংলাদেশে একটা ছেলে আছে, সে তো এগুলো নিয়ে কাজ করে, তার সাথে আলাপ করা যেতে পারে। তা আমার একটা সুযোগ এসে পড়ছে, এই সুযোগে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর কিউসি বললো যে মিস্টার দেবেশ ওর নাম, সে আমাকে বললো যে এই ধরনের একটা সলিউশন করা দরকার, এটা সলিউশন কিভাবে করতে। তা আমি বললাম যে যদি হানিকম যদি আসে তাহলে কিছু রিপেয়ার আইটেম আছে, রিপেয়ার আইটেম দিয়ে ওটা বন্ধ করে দেন, তাহলে সেম কালার মিলবে, রাশিয়ান এটা মেনে নিবে। এটা তো মেথডটা তো হতে পারে, তাহলে কি করা যায়। আমি এটা কয়, এটা তো এখন বোর্ডের একজন প্রফেসর এটা সাইন করতে হবে, এটা পারমিশন দিতে হলে বোর্ডের একজন প্রফেসর। তা আমি বললাম যে কয় বোর্ডের প্রফেসর আপনি ঠিক করেন, আমাকে বলতেছে। আমি বললাম যে বোর্ডে তো হুট করে তো পাওয়া যাবে না, আপনাকে চিঠি দিতে হবে, পারমিশন নিতে হবে, উনি যাবে কিনা এটা একটা বিষয় আছে, সরকারিভাবে যেহেতু কল করবে। এখন বোর্ডে আলাপ করলাম প্রফেসর জাহাঙ্গীরের সাথে, উনি বললো যে চিঠি দিলে কমপক্ষে এটা প্রসেসিং হইতে হইতে 1 মাস লাগবে। এখন ওরা বলতেছে না 7 দিনের ভিতরে যেতে হবে, এখন শিডিউল নিচ্ছে না। পরে আমি জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করলাম, স্যার আপনি আমার সাথেই চলুন। আমাদের সাথে সাথে তারা আমাদের জন্য পারমিশন নিল। প্রফেসর জাহাঙ্গীর, হ্যাঁ বেশি বয়স না স্যার, অল্প বয়স। প্রফেসর জাহাঙ্গীর একটু হালকা দাঁড়িয়ে সিভিলে, সিভিলে, হ্যাঁ সিভিলে প্রফেসর, সিভিল ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিপার্টমেন্টের প্রফেসর। আরেকজন জাহাঙ্গীর, তো উনাকে নিয়ে গেলাম। ওই স্যার দেখো, স্যার আমাকে জাহাঙ্গীর স্যার আমাকে বলতেছে এইসব তো আমি তো বিল্ডিং স্ট্রাকচার বলছি, কেমিক্যাল টেকনিক্যাল সম্পর্কে এগুলো তো আমি জানি না, এটা কি ধরনের সমাধান। আমি তো স্যার সমাধান এটা আপনি শুধু মুখ দিয়ে বলবেন আর লিগেল সাইন করে দিয়ে আসবেন, বাকিটুকু আমি দেখবো। তো স্যার নিয়ে গেলাম, এটা একটা সমাধান পাইলাম আমরা। ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছে আমার এই বিষয়টাকে, এবং এটাই অলরেডি চলতেছে সমাধানটা। রিপেয়ার যেটা হানিকমের যে প্রবলেমগুলো উপস্থিত, যে হানিকমগুলো হচ্ছে, কারণ আমাদের দেশে এগুলো আমরা যারা ইঞ্জিনিয়ার আমরা মাইনে নিই, টুকটাক হানিকম ঠিক আছে। এটা আবার হানিকমের মধ্যে আমরা করি কি সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করে ফেলি, কিন্তু এটা নিয়ম না সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা, কিন্তু করে ফেলতেছে। কিন্তু ওইখানে রাশিয়ানটা মেনে নিচ্ছে না, বলছে এটা হবে না, অবশেষে এটা সমাধান হবে। তা আপনার ফেয়ার প্রিসের সলিউশন আমাদের কাছে আছে,
যদি এই ধরনের আপনার চান, বিশেষ করে আর্কিটেক্ট যারা, তারা কিন্তু ফেয়ার ফেসটাকে বেশি প্রাধান্য দেয় এবং প্লাস্টারের উপর বিভিন্ন কালার করা বা এই ফেয়ার ফেসের লুক আনা। ফেয়ার ফেসের মধ্যে কয়েকটা লুক থাকতে পারে, কেউ একটু গাঢ় চায়, কেউ একটু হালকা চায়, বিভিন্নভাবে এই ধরনের কথা বলে। সেখানেও বিভিন্ন কালারের স্যাম্পল করা যাবে। যেমন একটা এক্সাম্পল, 27 নম্বর মোড়ে, ধানমন্ডি 27 মোড়ে কর্নার একটা বিল্ডিং হচ্ছে, এটার আর্কিটেক্ট হচ্ছে মোস্তফা খালিদ পলাশ। এখানে কিছু ফেয়ার ফেস আছে অলরেডি। সপ্তক গ্রেহন ডেভেলপার এই বিল্ডিংটা, এটার যে এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার হারুন, উনি আমাকে বললো যে একটা ফেয়ার ফেস স্যাম্পল করে দেন। আমরা স্টিল অলরেডি 4টা স্যাম্পল করছি, একটা 4টার মধ্যে একটা তারা চুজ করছে। আগামী সপ্তাহ থেকে আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিবে। আমি সাইড করে দিতে পারবো। আরেকটা খুব কমন একটা এটা হলো সানসেট করা আছে, প্রতি বিল্ডিং এর সানসেট। রাইট রাইট। দেখা যায় যে সানসেটের মুখের উপরে ওইটা আপনার কম করে ওকে, হয়তো ওয়ার্কাররা সেভাবে কাজ করেনি। ওইসব জায়গাতে আমাদের রড বেরিয়ে আসছে, কিছু পার্ট পড়ে গেছে। এই জায়গাতে কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করলে বেটার? আচ্ছা, আমি খুব সুন্দর কথা বলছেন স্যার। এটা কিন্তু এটা হলো রিপেয়ার আইটেমের মধ্যে পড়া। আমাদের দেশে আমরা ইটের খোয়া ব্যবহার করে আমরা কনস্ট্রাকশন বেশিরভাগ সানশেড, ফল স্ল্যাব এগুলো করি। অলওয়েজ ইটের খোয়া কিন্তু পানি সোক করে। পাথরের যে স্টোন যেটা, এটা কিন্তু কম পরিমাণ পানি সোক করে, খুব কম। বাট ইটের খোয়াটা হচ্ছে সরাসরি। যদি পানি কোনো ধরনের ময়েশ্চার যদি সোক করে কোনো কংক্রিট, সেটা কিন্তু বিল্ডিং এর জন্য ক্ষতি। আপনারা দেখবেন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের যেসব জায়গায় বিল্ডিং গুলো হচ্ছে, সব জায়গায় সিলিং থেকে প্লাস্টার গুলো পড়ে যাচ্ছে। দেখা যায় কি পুরানা বিল্ডিং গুলোতে রড মরিচা ধরে গেছে। রড যখন মরিচা ধরে যাবে তখন প্লাস্টার আর থাকবে না, প্লাস্টার কি কংক্রিটও খুলে পড়ে যাবে। সেটা কিন্তু তখন মনে হচ্ছে বিল্ডিংটা বয়স শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কিন্তু 30 বছর 40 বছর না যাইতেই কিন্তু বিল্ডিং এর বয়স শেষ। দেখেন কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমরা বিল্ডিং বানাচ্ছি, পরে কি হবে এটা বুঝি না, হ্যান্ড ওভার তো করে দিলাম। বাইরে দেশে কি হচ্ছে, 100 ইয়ার্স কিছু হচ্ছে না। এটা সমাধান স্যার আপনি যেটা বললেন, ইটের খোয়া দিয়ে করার পর আমাদের যে একটা ওয়াটার গার্ড আছে একটা সিমেন্টিসিয়াস ওয়াটারপ্রুফ, এটা যদি ব্রাশ করে দেওয়া হয় তাহলে ওই ইটের খোয়াটাকে প্রোটেক্ট করে ওখানে পানি সোক করতে দিবে না। সোক করতে না দিলে আপনার এটা টাইমিংটা বাড়বে, রড কোরেশন হবে না। রড যদি কোরেশন হয়ে যায় প্রবলেম তো যায়, ওই কোরেশনটাকে অফ করার জন্য এটা করা। তারপরে নরমাল সিমেন্ট হ্যাঁ, যেমন রামপালে একটা অভিজ্ঞতা বলি। আমার আসলে এই ছোট্ট পরিসরে অনেকগুলো প্রজেক্টের সাথে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা। রামপালে যে পানিটা ব্যবহার করতেছে, কারণ রামপালের পানিটা যে কনস্ট্রাকশনের চোখে কিন্তু পানির মধ্যে কিন্তু নোনা, পানির মধ্যে লবণ। এখন যারা কনসালটেন্ট তারা এই পানিটা টেস্ট করার পর বলতেছে এই পানি দিয়ে কাজ করা যাবে না, পানি পরিষ্কার বাট পানির মধ্যে নোনা, লবণাক্ততা। এই লবণ তো কংক্রিটের জন্য ক্ষতি। তাহলে এটা সলিউশন কি? আমি গেছিলাম রামপালে, এখানে ইন্ডিয়ান কনসালটেন্ট ছিল এক ভদ্রলোক, উনি মহারাষ্ট্রের লোক ছিল। মহারাষ্ট্রের লোক ও বললো যে তোমাদের দেশে সমুদ্রের পাড়ে যে বিল্ডিং গুলো হচ্ছে, বিশেষ করে কক্সবাজার নদীর পাড়ে যে বিল্ডিং গুলো হচ্ছে, এগুলোতে রডে অ্যাপক্সি রড ব্যবহার করা উচিত, কিন্তু এখানে নর্মাল রড ব্যবহার করতেছে, সেটা বাইরে করেছে। আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের যে পিডব্লিউডি এলজিডি তাদের সাথে মিটিং করছে এবং রোড সাহেবের সাথে মিটিং করছে। এটা প্রাইম মিনিস্টার চেষ্টা করেও পারতেছে না। সেটা হচ্ছে কি, বিটুমিনের রোড কিন্তু বেশি দিন টিকে না, বরঞ্চ কংক্রিটের রোড থেকে। কংক্রিটের রোড যতদিন পর্যন্ত বাংলাদেশে ফুললি ডেভেলপমেন্ট হবে না ততদিন পর্যন্ত এটা হবে না। এখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, এগুলো ওপেন বলা যাবে না, সমস্যা আছে। কারণটা হচ্ছে এটা আমাদের কিছু, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমাদের যারা বড় বড় সিনিয়ররা বসে আছে এখানে, বিভিন্ন কন্ট্রাক্টর, তারাই চায় না বিটুমিনের ব্যবসাটা যাক। আর অলরেডি শেখ হাসিনা বলেই দিচ্ছে, তারপরও সড়ক পরিবহন কি করছে, যেখানে যেখানে স্টেশন জোন, মনে করেন ঢাকা চট্টগ্রাম রোডে বিভিন্ন জায়গায় গাড়ি থামার যে স্টেশন আছে, একটা কিছু কিছু জায়গায় দেখবেন ওই জায়গাটা কংক্রিটের ঢালু। গভর্নমেন্ট কিন্তু এটা করছে, কিন্তু বাকিটুকু কিন্তু বিটুমিন। কংক্রিট পানি শোষণ করতে দেখা, যখনই কোনো রোডে যদি পানি সোক করে দেখবেন বর্ষাকালে কিন্তু রোড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণটা কি? ওইখানে পানি সোক করতেছে, পানি যাচ্ছে, মাটি বসে যাচ্ছে। মাটি যদি বসে যায় তাহলে আপনার রোড উপরে থাকবে কিনা? তো বিটুমিন তো পানির একটা বিষ, পানির সাথে তার একটা ধর্ম খারাপ। এখন এটা এই কয়েকদিন পর টেন্ডার হওয়ার জন্য, কাজ করার জন্য এগুলোই চলতেছে। একটা টাইম থাকে, 2 বছর 3 বছর নষ্ট হবেই।
বাইরের দেশে তো হাইওয়ে রোডগুলো সব কংক্রিটের ঢালাই, সেখানে তো বিটুমিন নির্দিষ্ট কিছু জায়গায়, সব জায়গায় নেই। এটা হবে সময়, আপনি আরো বয়স হোক, আপনি দেখতে পারবেন হবে, বাংলাদেশে হবে। হ্যাঁ পারবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন, কারণ প্রত্যেকটা জিনিস একটা টাইম থাকে, তো টাইমের পর এটা আস্তে আস্তে নষ্ট হবে, সময় যাবে, ইউজ হচ্ছে, ওইটার উপর আবার করতে পারবে, সমস্যা ওর উপর আবার করলে আবার টাইম লেগে যাবে। করা যাবে, এই যে 50 বছর বয়স হয়ে গেছে বা 60 বছর, ওইখানেও রিপেয়ার করা। আপনার এই যে এই সিলেটের এক ভদ্রলোক, ওনার নাম হলো প্রহ্লাদ কুমার, আচ্ছা ওকে, জানো তো ভালো। এই রেক্টিভিটি ওয়ার্কে কিন্তু কেমিক্যালের পার্ট কিন্তু জড়িত, বন্ডিং এজেন্ট, মাইক্রো কংক্রিট, ননসিং গ্রাউন্ড, এটা কিন্তু জড়িতই। কিন্তু রেক্টিভিটিং করতে হলে এটা সম্পর্কে জানতে হবে। আপনার যারা রেক্টিভিটিং করবেন তারা এই কেমিক্যাল সম্পর্কে জানতে হবে, ডিটেল জানতে হবে, না হলে ডিজাইন করে পারবেন না। তো ওইখানে আমাদের এক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বুয়েটের থেকে পাস করা সিনিয়র ইঞ্জিনিয়ার, উনি ডিজাইন করছে। ডিজাইন করার পর ওইখানে উনি নোটে লিখে দিচ্ছে মাইক্রো কংক্রিট ব্যবহার করতে হবে, STM এই সূত্র অনুসারে ইত্যাদি ইত্যাদি লিখে দিচ্ছে। তো ভদ্রলোক অ্যাডভোকেট, তো মানে সব জায়গায় মানুষের যেটা হয় আর কি, কিছু লোক অতি এক্সপার্ট হলে সব জায়গায় মাথা ঘামাইতেছে। হ্যাঁ, তা উনি অ্যাডভোকেট, উনি কি মনে করে এই লোকটা একজনের মাধ্যমে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করছে, অনেক বয়স হচ্ছে লোকটা, আমাকে ফোন দিল যে দেবাশিস বাবু, আমার একটা জিনিস জানার খুব শখ, এই যে এই কেমিক্যাল করতেছে, এটা না দিলে কি হয় না? আমার তো এখানে লিখে দিচ্ছি ডিজাইন, এটা দিতে হবে, এটা না দিয়ে কি করা যায় না? উনি আমাকে বলতেছে। আমি বললাম যে আঙ্কেল, ওইখানে ডিজাইনার কে? আমার ডিজাইনার এইভাবে লিখেছে, তাহলে এটা কাজটা করতে হবে কিভাবে? তো উনাকে আমার 1 ঘন্টা কিছু ভিডিও আমি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আমাকে আগে ক্যালকুলেশন থাকতে হবে ডিজাইনে কত পরিমাণ লোড আসবে বা কয়টা লেয়ারে আমি এটাকে কম্প্যাক্ট করবো, সেইগুলো মেথডগুলো থাকবে। বাট কেমিক্যাল যেটা ছিটে দিতে হবে, ছিটে দেওয়া পানি স্প্রে করলে ওটা যখন ভিতরে ঢুকবে তখন মাটিকে নিয়েই ঢুকবে। এটাকে বলে সেলফ কম্প্যাক্টিং। আমি আরেকটা বিষয় বলি, একটা বিষয় অ্যাডমিশন নিয়ে আমি বলি না, অ্যাডমিশনের মধ্যে বলা হচ্ছে প্লাস্টিসাইজার, রিটার্ডিং, আরেকটা কিন্তু একটা অ্যাডমিশন আছে, এটা বলে সেলফ কম্প্যাক্টিং। যেমন পানির নিচে যে আমরা কাস্টিং করতেছি, সেখানে কি আমরা ভাইব্রেটর ঢুকে যেতে পারতেছি না, তাহলে এটা কিভাবে হবে? পানির নিচে, যেমন মনে করেন মেঘনা ব্রিজে যে কলামগুলো আমরা কাস্টিং করছি অনেক নিচে, বা পদ্মা ব্রিজে হয়, ওইখানে কিন্তু ওই ভাইব্রেটর মেশিন কিন্তু আমি তো উপর দিকে তাকাই ঢুকে দিয়েছি, তাহলে হবে কি? একটা অ্যাডমিক্সার আছে, সেটাকে বলে সেলফ কম্প্যাক্টিং। টোটাল কংক্রিটের সাথে ওইটা যখন মিক্স হবে, ওইটা কোনো ভয়েডে রাখতে দিবে না ভিতরে, ওটা নিজেই সেলফ কম্প্যাক্টিং হয়ে যাবে, ওটার কাজ হলে ঠেলে ঢুকে যাবে। কথা বুঝছেন? এই ধরনের একটা অ্যাডমিক্সার আছে। আরেকটা আছে অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার, এটা একটু জানা দরকার। অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার সেটা হচ্ছে কি, অ্যাক্সিলারেট মানে কি অ্যাডভান্স কংক্রিটের স্ট্রেংথ বৃদ্ধি করে, অ্যাডভান্স। যেমন আমরা যে ব্লক কাস্টিং করতেছি, ব্লক সাধারণত বানানোর পর 7 দিন পানিতে ভিজাইতে হয়, তারপর এটা 10 দিন শুকাইতে হয়, তারপর আমরা সেলে যাচ্ছি ওটা স্ট্রেংথ আসার জন্য। এখন শীত প্রধান দেশে কি হচ্ছে, এত শীত, ওখানে তো রোদই নেই। আমাদের দেশে তো ভালো আবহাওয়া, বাইরের দেশে শীত, ওইখানে আমরা সবার সব প্রশ্ন এখনো নিতে পারছি না। তো যেহেতু দেবাশিস স্যারের ফোন নাম্বার আছে এবং মেল অ্যাড্রেস আছে, তোমরা পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করে তোমাদের যে কোনো জিজ্ঞাসা ওনার সাথে কথা বলে জানতে পারবে। তো এখানে আমি আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তো আমাদের সম্মানিত প্রফেসর খালিদ স্যার দেবাশিস বাবুকে একটু গীত দিয়ে থ্যাংক ইউ। আপনার একটা ফটো সেশন করা দরকার।